ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেচিপ রায়। পর্ব সংখ্যা ৫৮। টানা এক সপ্তাহ ঝড় বৃষ্টির পর ডেনমার্কের আবহাওয়া আজ ভীষণ সুন্দর। গত রাতে তীব্র ভারী বর্ষণের ছাপ একটু নেই, বরং নতুন এক সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনের সূচনা। প্রণয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স কম্বিনেশনে ফর্মাল গেট আপে একদম রেডি। সে গায়ে সিভিল ক্রিস্টিয়ান নাম্বার 1 অফ ফর ম্যান পারফিউম স্প্রে করেছে। কি জাভেদ, তখন থেকে পেছন পেছন ঘুরঘুর করছো কেন? কি মতলব? জাভেদ প্রণয়ের পেছনে দাঁড়িয়ে ফাঁকা একটা ঢোক গেল। তার পেটের ভেতরে কিছু কথা পাক দিয়ে গলায় এসে আটকা পড়েছে। তবে সে কথা মুখে আনলেও ঠোঁটে আসছে না যেন। কথাগুলো সাজিয়ে বলতে গিয়ে আপনা আপনি জড়িয়ে যাচ্ছে। তাই নিজে ইতস্ত ভাবটা চেপে যার ভান ধরে, অফিস যাচ্ছি স্যার। প্রণয়ের হাতে ঘড়ি পড়তে পড়তে সে বাক্যহীন জবাব দিল, জাভেদ কিছুক্ষণ হাবলার মতো দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল। অতঃপর দাঁত দিয়ে নখ কাটতে কাটতে আবারও কিছু একটা বলার চেষ্টা করলো। ইয়ে মানে স্যার। জি মানে স্যার। ওই মানে আমি আসলে বলছিলাম কি, প্রণয় ইয়ে মানে জি মানে হ্যাঁ মানের গুরুত্ব দিল না। নিজের ফোনটা ওয়ালেটটা পকেটে পুড়ে রুম থেকে বের হয়ে আসে। স্যার চলে যাচ্ছেন দেখে লাফিয়ে উঠল জাভেদ। নিজেই নিজের মাথায় চাটি মেরে প্রণয়ের দিকে ছুটল। প্রথমে বাইরে পার্কিং লটে চলে এলো। নিজের বিএমডব্লিউ দরজা খুলে পেছন থেকে চেঁচিয়ে উঠল জাভেদ, স্যার। বিকট চিৎকারের শব্দে থেমে গেল প্রণয়। একদম শক্ত কণ্ঠ পুনরায় গাড়ির দরজায় ধাক্কা মেরে বন্ধ করে দিল। পুনরায় পেছন থেকে শীতল চোখে তাকালো জাভেদের দিকে। জাভেদ এক প্রকার দৌড়ে প্রণয়ের সামনে এসে দাঁড়ালো। বুকে এক সমুদ্র সাহস জগিয়ে চোখ কুঁচকে বন্ধ করে নিল। কম্পিত হাতে মিষ্টির বক্সটা ধরলো প্রণয়ের মুখের সামনে। প্রণয় দ্রুত ভুরু কুঁচকে নিল। এবার মিষ্টির প্যাকেটটা দেখে পুনরায় চোখে রাখলো জাভেদের দিকে। জাভেদ ভর্ত কণ্ঠে বলল, যার আগে অন্তত একটা মিষ্টি খেয়ে যান স্যার, প্লিজ। আমি জানি আপনি মিষ্টি খান না, তারপর আজকে দিনের জন্য স্যার। প্রণয় কয়েক সেকেন্ড অনুনয়ে বিনিময়ে শান্ত কণ্ঠে বলল, হঠাৎ মিষ্টি কেন? স্যারের প্রশ্নে জাভেদ একটু সটন হয়ে দাঁড়ালো। বুক ফুলিয়ে মনে আর একটু সাহস জুগিয়ে প্রণয়ের দিকে না তাকিয়ে বলল, ইয়ে মানে ওই যে স্যার, আজ ভোরবেলা আমার যমজ মেয়ে হয়েছে, তাই আপনি আমার গুরুজন, আমার অন্নদাতা। আপনি যদি একটু মিষ্টি মুখ করতেন, আমার মেয়েদের জন্য দোয়া করতেন। জাভেদের কথায় প্রণয়ের সকল বিরক্তি যেন উবে গেল। ক্ষীণে হাসি দেখা দিল তার অধরে। জাভেদ নিচু মস্তকের ওপর নিচ মাথা ঝাঁকালো। তার চোখের ইশারায় প্রণয় প্রশ্ন করেছে, তোমার মেয়ে হয়েছে? প্রণয় পুনরায় ওর দিকে তাকিয়ে হালকা বিরক্তি নিয়ে বলল, এটা তো খুব ভালো খবর। এটা বলার জন্য হ্যাঁ না মানে না ইয়ে মানে করছিলে। জাভেদ এবার একটা রোবটের মতোই যেন স্থির হলো। পুনরায় শুকনো ঢোক গিলল সে। মনে মনে বলল, ভয় পাই আপনার দুমুখ স্বভাবের জন্য, আপনার এই ঠান্ডা এই গরম মুড সুইং এর জন্য। প্রেগনেন্ট মহিলা তো নয়, মহিলাদের তো আপনার এই গরম এই ঠান্ডা এত মুড সুইং তো প্রেগনেন্ট মহিলাদেরও হয় না যতটা আপনার হয়। আর আপনার আগে আমি বাবা হয়েছি। এটা শোনার পর আপনি কি রিয়াকশন দিতে পারেন সেটা নিয়েও চিন্তায় ছিলাম। প্রণয় ওকে আবারও ভাবনার তলে হারিয়ে যেতে দেখে চরম বিরক্ত হলো। নাক কুচকে গাড়িতে যেতে যেতে বলল, তুমি আর ভালো হলে না। গাড়ি চলে যাওয়ার শব্দে ধ্যান ভাগলো জাভেদের। সে লাফিয়ে উঠে পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে বলল, দাঁড়ান স্যার, আমিও তো যাব। ও স্যার একটু। কিন্তু ততক্ষণে বিএমডব্লিউ কারটা দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। প্রণয় চলে গেছে দেখে হাঁপ ছেড়ে বাঁচত যেন জাভেদ। যেন সে এতক্ষণ এটারও অপেক্ষা ছিল। তার স্যারকে যা দেখিয়েছে তাতে অভিনয় মাত্র। আজ অফিসে যেতে হবে না ভেবে আনন্দে ডিগবাজি দিতে মন চাচ্ছিল জাভেদের। সে ব্যাঙের মতো লম্পঝম্প করতে করতে নিজের গেস্ট হাউসের দিকে যেতে যেতে মনে সুখে বলল, পাঞ্চি বানু উড়কি ফিরো মাস্তা কাকান মেয়ে, আজ মেয়ে আজাদ হো দুনিয়া কি চালান মেয়ে। তা কেমন লাফাতে লাফাতে যেতে দেখে গেটের সামনে দাঁড়িয়ে থাকা গার্ডগুলোর চোখ বড় বড় হয়ে গেল। জাভেদ গান গাইতে গাইতে তাদের একজনের সামনে গিয়ে বলল, ভুরু বাঁকিয়ে গার্ডরা মাথা থেকে পা পর্যন্ত দেখলো, কিরে হালুয়া, এমনি চায়া কি দেখোস? আফ্রিকান গার্ডরা জাভেদের কথা ভেবাচাকা খেলো। হোয়াট স্যার, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। গার্ডের কথায় জাভেদ মুখ তেতো করে বলে,
সে নাকের পাটা ফুলিয়ে বলল, তা বুঝবি কি করে? সারাদিন তো কথায় কাকে মেরে বাড়ি চাপা দেওয়া যায় সে ধান্দায় থাকিস। গার্ড ড্রাইভার কিছু না বুঝে বোকার মতো তাকিয়ে রইল। জাভেদ এর মধ্যে থেকে বইয়ের কথা মনে পড়তে মনটা মোচড় দিয়ে উঠল। সে আবার নাচতে নাচতে গেস্ট হাউসের দিকে যাত্রা শুরু করলো। লাফাচ্ছে আর গান গাইছে। আহা কি আনন্দ! আকাশে বাতাসে মোমো চিত্তে নিতে নিতে নাচে থই থই তাতা থই থই। এসব দেখে নেপোলিয়ন গার্ড আফ্রিকান গার্ডকে উদ্দেশ্য করে বলল, আই জাস্ট ডোন্ট নো গেট হোয়াট দ্য বিজনেস স ইন দ্য crazy guys to make him his assistant. Australian excellent in medical internship award 2025 গ্র্যান্ড ফেলিসিয়েশন সেরিমনি রয়্যাল প্রিন্স আলফ্রেড হাসপাতাল অডিটোরিয়ামে 13 তারিখ জুলাই মাসের 25 তারিখ সময় হচ্ছে 25 সাল সময় হচ্ছে দুপুর 2:30। দুপুরে তেজস্ক্রিয় আলো তখনও জানালার পর্দা সিল্কের পর্দা গলিয়ে অডিটোরিয়ামের অভ্যন্তরের বাইরে পড়ছে। বাইরে হালকা রোদের ভেতরে হালকা সোনালি আলোয় মেশানো যেন একটা নরম স্নিগ্ধ শান্ত আবরণ ছড়িয়ে দিয়েছে চারপাশ। অডিটোরিয়ামের বিস্তীর্ণ সাফেদ রাঙা ছাদ জুড়ে ঝুলতে থাকা বিশাল আকৃতির ক্রিস্টাল ঝাড়বাতি নেবু নেবু শব্দে ঝংকার তুলছে যেন। তার নিচে একেবারে প্রথম সারির সেটে বসে আছে বিশিষ্ট অতিথিরা। নরম মুখমূল কুশনে পেছনে হেলান দিয়ে দাঁড়িয়ে, কেউ বা বসে। মঞ্চের চারপাশে সাদা পর্দায় আবৃত। মঞ্চের নিচের দিকে একেবারে প্রথম সারিতে বসে আছে জাতীয় স্বাস্থ্য মন্ত্রকের সদস্যরা। ডক্টর মারিয়া অ্যাডওয়েল। তার পাশে নিচের সম্মানীয় আসনে বসে আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর এক্সিকিউটিভ ভেকেশনাল টিম, যার আনুষ্ঠানিকতার প্রধান আয়োজক ডক্টর ক্যারোনিল ইউজিয়াম সহ আরও নামিদামি লোকেরা। প্রথম সারির ডান পাশে রেশমি শাড়ি পরা 3 জন ইন্ডিয়ান মহিলা, স্থানীয় কমিউনিটি প্রতিনিধি তারা। দর্শক সারির ডান পাশে বসে আছে বিভিন্ন হাসপাতালের প্রতিনিধি, সব বয়সের। সাদা স্কার্ট পরা নার্স থেকে শুরু করে স্যুট প্যান্ট পরিহিতা ডাক্তাররা পর্যন্ত। WHO টিম মেম্বার বা বাকিদের সারিতে বসে আছে বর্তমানে সকল বিশ্বের নামকরা সফল 10 ডাক্তার। তার মধ্যে হার্ট সার্জন, কার্ডিওলজিস্ট সবাই আছে। ডক্টর আবুদ্দা চৌধুরী শুদ্ধ, ডক্টর রাহুল প্রসাদ শেষ্টি, ডক্টর মহতাব, ডক্টর ইয়াকুব ডেন্টাল ও কুলি, ডক্টর আল্ট ব্লাউজার, মার্ক রয়েল, ডক্টর টার্নো, ডক্টর ডেভি, ডক্টর পেরিট এবং মার্থিস। সকলের মধ্যে রয়েছে চাপা একটা উত্তেজনা। এরই মধ্যে মঞ্চে এসে দাঁড়ালো উপস্থাপিকা। সিডনি মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যন টিন মেস ফেসিলিয়ার প্যান্ট, গলায় তার রেশমি স্কার্টের মধ্যে নরম ল্যান্ডওয়ার গ্রান ছড়াচ্ছে যেন পুরো অডিটোরিয়াম জুড়ে। উপস্থাপিকা ফেসিয়ালি গ্র্যান্ড প্রফেশনাল প্রসঙ্গে মুখ তুলতে কৃত্রিম হাসি ফুটে উঠল। মাইকের সামনে গেল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, স্বাগতম জানাই অস্ট্রেলিয়ান এক্সেলেন্স ইন মেডিকেল লিডারশিপ ওয়ার্ড 2025-এ। আমাদের মধ্যে উপস্থিত শত শত গুণীজনের মধ্যে আজ আমরা সম্মান জানাতে চলেছি একজন মানুষকে, যার প্রতিভা ছুরি ন্যায় ধারানো এবং দূরদর্শিপনার জন্য এবং অটল নিষ্ঠার অধিকারী, প্রভাবশালী, সহানুভূতি সম্পন্ন মানুষ, কার্ডিও সার্জন ডক্টর আবুদ্দা চৌধুরী শুদ্ধ। এবং এখন নেতৃত্ব উপস্থাপন এবং উদযাপনের এই অনুষ্ঠান শুরু করতে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি একজনকে, যিনি সিটিতেও ডক্টর চৌধুরীর সঙ্গে গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ছিলেন, ডক্টর জোনায়েদ মুইব। ডক্টর জোনায়েদ মুইব হালকা হেসে প্রথম সারি থেকে মঞ্চে উঠে গেলেন। মাইকে ঠোঁটের কোণে নিয়ে প্রশংসী হেসে উঠলেন ডক্টর চৌধুরী। তিনি আসলে একজন হৃদরোগের বিশেষজ্ঞ হলেও কার্ডিওসার্জোলজি ডাক্তার তিনি নন। তিনি একজন মানবসহ অনুভূতির বিপ্লব। আধুনিক অস্ট্রেলিয়ার গিয়ারের সংজ্ঞা পাল্টে দিয়েছে তিনি। উপস্থাপিকা মৃদু হেসে পুনরায় মাইকের কাছে এগিয়ে এসে বললেন, ধন্যবাদ ডক্টর মুইব, সত্যি অসাধারণ বক্তব্য। এখন আমি আমন্ত্রণ জানাতে চাই অস্ট্রেলিয়ার চিকিৎসার ক্ষেত্রে সুদর্শন এবং নীতিবান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং প্রফেসর ইলাইক রাটারকে। প্রফেসর, প্লিজ আপনার মূল্যবান মতামত রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রফেসর এগিয়ে গেলেন। অস্ট্রেলিয়ার
শীর্ষ চিকিৎসক ব্যক্তির মধ্যে একেবারে টপ 5-এ তার প্রবেশ। শুধু এটাই তার সাফল্য নয়, এটা তার প্রমাণ যে আসল ব্যক্তিত্বের জন্ম নয়, নিজের কাজের বিনিময়ে দেখাতে হয়। ফেসিয়ালি প্যান্টিক্রেট প্রফেসরের দিকে তাকিয়ে ধন্যবাদ প্রফেসর কন্ট্রার, এত সুন্দর বক্তব্য আমাদের মাঝে উপস্থিত রাখার জন্য। চারদিকে ঘুটে শুধু অন্ধকারে ছেয়ে গেছে। উপস্থাপিকার কথার সাথে সাথেই মাত্র কয়েকটা হালকা নীল আলোর রশ্মি এসে থমকালো মঞ্চের মাঝখানে। পেছনে এলইডি স্ক্রিনে ফুটে উঠেছে একের পর এক হৃদয়ে খোলা সার্জারি, রিয়েল ফুটেজ, সাউন্ড সিস্টেম, ধ্বনিতে ধক 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 শব্দ, থাম থাম থাম, ছমছমে এক পরিবেশ। একটুর মধ্যেই নিস্তব্ধতা চিরে যেন বুকের মধ্য দিয়ে যেন গেল। হাই হিলে টুকটাক শব্দ, ধীরে ধীরে আবছা স্পষ্ট এক আত্মবিশ্বাসী নারী প্রতিচ্ছবি। মঞ্চে এলো ক্যারোলিন নিউজেন্স, মুখে তার একরাশ আত্মবিশ্বাস, চোখে দায়িত্বের গর্ব। তিনি মাইকে ঠোঁট রেখে প্রফেশনাল ভঙ্গিতে বলল, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস এর পক্ষ থেকে আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, আর এই উপলক্ষেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর পক্ষ থেকে যখন আমরা বিশ্বের একজন শ্রেষ্ঠ তরুণ হার্ট সার্জনকে সম্মান জানাচ্ছি, তখন কেবল এটা একটা সম্মান না, এটা হচ্ছে এক নির্বিচ্ছিন্ন চেতনার প্রতীক। বলে তিনি একটু থামলেন, তাকালেন দর্শকের দিকে, পুনরায় বলেন, ডক্টর চৌধুরী, এক নতুন আলো দিশারা আমরা এখন দেখে নেব তারই কিছু ঝলক। বলে পেছনে তাকালেন, সাথে সাথে মঞ্চে লাইট নিভে গেল। এলইডি স্ক্রিনে ভেসে উঠলো এক একটির পর স্লিপ লাইট, অপারেশন টেবিল, স্ক্যালপন, বুক চিরে ফেলা নার্সের উত্তেজনা কণ্ঠ, স্যার ইজ ক্লোডিং। তবে উত্তেজনা দমিয়ে ডক্টর চৌধুরী সম্পূর্ণ স্থির, স্বাভাবিক, রিল্যাক্স নিজের কাজে। সাদা আলো ঝলসে ওঠা সম্পূর্ণ, মৃদু করতালি চারপাশে ফুটে উঠল দৃশ্যগুলো দেখে। পেছনে কালো ছায়া স্পষ্ট হয় ধীরে, পুরুষালী গৌরবে এগিয়ে আসেন বর্তমান সময় বিশ্বের সবচেয়ে সফল হার্ট সার্জন ডক্টর আবুত চৌধুরী। শুদ্ধ, তার ধূসর চোখরাঙা মনিতে নিবদ্ধ আত্মবিশ্বাস, তার গায়ে নিখুঁত চারকোল ব্লেজার, ভেতরে কালো শার্ট, খোলা কলারের নিচে হালকা ঝুঁকে থাকা স্টেথোস্কোপ, সিলভার টিপ। তিনি গত 4 বছর বিশ্বের 7টি মহাদেশের মধ্যে অন্যতম মহাদেশ অস্ট্রেলিয়ার ডাক্তারি প্র্যাকটিসে এবং এই সফলতাটাই অর্জন করেছে। তার আগমনে উক্ত সকলের মাঝে যেন ফিসফিসানির গুঞ্জন থেমে যায়। কয়েকশো জোড়া কৌতূহলী চোখ ইচড়ে পড়ে যেন তার দিকে। ফেসিয়ালি গ্র্যান্ট তখন বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রেজেন্ট টু ইউ ডক্টর আবুত চৌধুরী। শুদ্ধ, অস্ট্রেলিয়ার ইয়াংগেস্ট রিসিপ্রয়েন্ট অফ দ্য গ্লোবাল মেডিকেল রিলেশনশিপ ওয়ার্ড। ডক্টর চৌধুরী ধীরে ধীরে উঠে এলো মঞ্চে, চেয়ারপারসনের থেকে দৃষ্টি সরালো, কৃত্রিম হাসি ছটা মুখে ধরেই হ্যান্ডশেক করলেন দুজন। ফেসিয়ালি মৃদু হেসে সামনে এগোলেন, শুদ্ধ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সেদিকে। ডক্টর চৌধুরীর দিকে এগিয়ে আসছে দি ইজ ওয়ান্স, চোখে মুখে এক ধরনের ঝলক। পুরস্কার হাতে তুলে দিল WHO এর চেয়ারপারসন ক্যারোলিন। চারদিকে আবারও করতালিতে মুখরিত হলো। এটা কেবল সম্মানের প্রতীক না, এটা এত বছরের একাগ্রতা, নিষ্ঠা ও সফলতার প্রতীক। তখন ক্যারোলিন সামনে এসে প্রশ্ন করল, ডক্টর চৌধুরী, মাত্র 33 বছর বয়সে আপনি অস্ট্রেলিয়ার জাতীয় মেডিকেল কাউন্সিলের প্রধান, 4টি বিশ্ববিদ্যালয়ে অনারি চেয়ার এবং বিশ্বের সবচেয়ে জটিল কার্ডিও রিসার্চের দায়িত্ব পেয়েছেন। এই মুহূর্তে আপনি তো মৃত্যুকে জয় করেছেন অনেকভাবেই, কিন্তু দিন শেষে আপনিও তো মানুষ, আপনার নিজের ভেতরে ভয় হয় না? শুধু তখন ধীরে থাকায় উৎসুক জনতার দিকে চোয়াল শক্ত তার, ঠোঁটের কোণে পেশাবিক হাসি এঁটে। ভয় কেন করবে? ভয় তো রয়ে গেছে, তবে সে ভয় আমার যন্ত্র, আমার অস্ত্র। ভয় না থাকলে, মৃত্যুর ভয় তাগিদ না দিলে মানুষ ভয়কে জয় করতে পারে না। ধীর কণ্ঠে শুধু একটি বাক্যই ওপাশে শান্তভাবেই বলল। শুদ্ধ পুনরায় বলল, পেছনের স্ক্রিনে তখন ফুটে ওঠে একটা 6 বছর বয়সী মেয়ের হাসিজল মুখ। তার নিচে ভেসে আছে একটি লাইন, ডক্টর আবুত চৌধুরী। শুদ্ধ, এ নেম দ্যাট হিলস বাইহ্যান্ড অর্ডলেস। ডক্টর চৌধুরীর সম্মান প্রদর্শন শেষ হলে অন্য বিভাগের ডাক্তারদের সম্মান প্রদর্শন শুরু হয়। শুধু মঞ্চ থেকে নেমে আসতেই তাকে ঘিরে ধরে রিপোর্টাররা।
প্রেসের লোক। CNN এর রিপোর্ট শুনে ছুটে এসেছে সবাই। ডক্টর শুদ্ধ, আপনি মাত্র 33 বছর বয়সে বিশ্বসেরা 5 জন হার্ট সার্জনের একজন। বিশ্বের প্রথম সফলতার ইনফ্যাক্ট বায়োটিক্যাল ডিগুলার। এত বড় কিছু পাওয়া আপনার কাছে কেমন অনুভূতির সৃষ্টি করছে? শুদ্ধ ধীরে তাকালো রিপোর্টারের দিকে, অল্প ঝুঁকে বলল, আমি একজন ডাক্তার, সিনেমার হিরো নই যে প্রত্যেকটা প্রশ্নের পর প্রেস ব্রিফিং করব। আমার কাছে অপারেশন থিয়েটার কনফারেন্সের হল নয়। এক বুদ্ধিদীপ্তি সরল উত্তরে যেন আধ কথা পেঁচাই গেল রিপোর্টারদের। তারা প্রশ্ন করার মতো আর কিছু খুঁজে পেল না। এবার বিবিসি রিপোর্টে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপনার প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ওপেন রেস্ট্রিকশন। কেউ কেউ মনে করে এটি বিশ্বের কাজের ঈশ্বরের কাজের সাথে তুলনীয়। আপনি কি নিজে ঈশ্বরের সমান মনে করেন? শুদ্ধ সমান হাসলো, অতঃপর ঠান্ডা গভীর কণ্ঠে বলল, আমি বিশ্বাস করি ঘুরে আসে নির্জীব হৃৎপিণ্ড পুনরায় সজীব হয়ে তোলে। ঈশ্বর আমি নই, তবে ঈশ্বরের দূত হতে পারি। অতঃপর সাংবাদিকের তর থেকে তার চোপা গুঞ্জন। কেউ লিখছে, কেউ তাকিয়ে আছে, কেউ বা রেকর্ড করছে। তারপরে সাংবাদিকদের ভেতরও এক উত্তেজনা। এরপর সাংবাদিকরা ভিড় ঠেলে একজন ভারতীয় সংবাদপত্রের প্রতিনিধি সাহস করে প্রথমে প্রশ্ন করে বসলেন, আপনার অস্ত্রোপচারের সফলতার হার এখন 98.7%। এটি সম্ভব হচ্ছে কিভাবে? শুধু কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, কারণ আমি ব্যর্থ পছন্দ করি না। পুরুষের ব্যর্থ হতে নেই। অতঃপর এক তরুণ রিপোর্টার নিজের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলছিল। প্রফেশনাল জায়গায় শুদ্ধর ব্যক্তিগত এমন প্রশ্ন করাটা পছন্দ হয় না, বিব্রত করে। একজন তরুণ রিপোর্টার কিভাবে এমন প্রশ্ন করতে পারে? রিপোর্টার তাকে বলল, আপনার হাসি খুব সুন্দর দেখায় ডক্টর চৌধুরী। এত সাকসেসের পরেও আপনি কি সুখী নন? এমনিতেও আপনার রিলেশনশিপ স্ট্যাটাস এখনো আনম্যারিড। আপনার বয়স অনুপাতে এতদিনে ম্যারিড হয়ে যাওয়ার কথা। কথাটা যেন হজমই হয়নি শুদ্ধের, তো অযথা উদ্বেগ প্রকাশ করলো না। কণ্ঠে যথাযথ স্বাভাবিক ভাব বজায় রেখে বলল, আমার সুখের সীমাবদ্ধতা 7 মিনিট। ঠিক তখনই একজন রোগীর হৃদয়ে হাত নিয়ে আমি সেটাকে পুনরায় প্রতিস্থাপন করি। বাকি সময়টা আমি অপেক্ষায় থাকি পরের মৃত্যু হৃদয়টার জন্য। এই কথার পর আর কোনো কেউ জিজ্ঞেস করার মতো কোনো কথা যেন খুঁজে পেল না। রয়্যাল প্রিন্স অল্ফ গার্লফ্রেন্ড হাসপাতালের সবচেয়ে বর্তমান অবস্থা আনফেন্ট অ্যান্ড আরিওটোরিয়াল। বিদায় ডিউটি রাত গুটিয়ে নার্স, ওয়ার্ড বয় ছাড়া বিশাল এক হাসপাতালে পুরোটাই জনমানবহীন, নিস্তব্ধ। তবে বিশাল এই হাসপাতালে গা ছমছমে মর্গ রুম থেকে মর্গ রুম যেন আরো বেশি ভয়ঙ্কর। নিস্তব্ধতার চাদরে চারপাশটা ঢেকে রেখেছে। রুমের আবহাওয়া একদম ফাঁকা, চোখে মুখে অস্থিরতা বিরাজমান। পুরো মর্গ রুমে এদিক ওদিক ধাতলো স্টিলের টেবিলে ছড়িয়ে ছিটিয়ে, যার উপর সাদা কাপড়ে ঢাকা অগণিত মৃতদেহ, পায়ের বৃদ্ধাঙ্গুলে নম্বর ট্যাগ করা, যার উপর এক পলক দৃষ্টি রেখে বুকে রক্ত যেন হিম হয়ে আসে। এই মর্গ হাসপাতালের বেসমেন্টে বিধায় কোনো জানালা বা ভেন্টিলেটর নেই, তাই বোধহয় বাহিরের এক ফোঁটা আলো আসেন এখানে। এই ঘরে প্রবেশ করে না, কেবল মাথা ঘুরে যাচ্ছে, ঝাপসা লাগছে সব। আশেপাশে একটা মানুষ পরিবেশ অবধি নেই এখানে বিরাজমান। এই মর্গকে বা দিকটাই হচ্ছে লাশ কাটার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই হাসপাতালে মর্গ হেরিটেজ বলেও মিথ্যা প্রচলিত আছে, তাই এই হাসপাতালের কর্মীরা অতি প্রয়োজন ব্যতীত এই মর্গের ভেতরে আসে না। আর এই অবস্থায় কক্ষের মাঝখানে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে এক তরুণীকে। ভয়ে ভয়ে আত করছে তরুণী, সেন্সলেস হওয়ার উপক্রম। অশরীর ভয়ে কেঁপে উঠছে যেন তার অস্থির কায়া। আতঙ্কে তার কলিজা শুকিয়ে উঠছে, ছলাৎ দিয়ে উঠছে লাফিয়ে। সে চিৎকার করে ডাকে, কেউ নেই। তাকে যে বা যারা বেঁধে রেখেছে তার মুখটা শক্ত করে, তারাও নেই এখন। নিস্তব্ধতা রুমের মাঝে কিছু একটা শব্দ বীভৎস ভয়ঙ্কর লাগছে যেন। তাই মেয়েটা চোখ বন্ধ করে শুধু আল্লাহ আল্লাহ করছে।
আর কক্ষের এই ভয়াবহতার মাঝে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে এক তরুণীকে। ভয়ে আতঙ্কে সেই তরুণী সেন্সলেস হওয়ার উপক্রম। সে অশ্বশরী প্রেতদের ভয়ে সামনে পেছনে ডানে বামে কোথাও যেন তাকাতে পারছে না। আটকে যাচ্ছে তার কলিজা লাফিয়ে লাফিয়ে, মুখ চেপে দিয়ে উঠে আসছে গোগানির মতো শব্দ। সে যে চিৎকার করবে, কাউকে ডাকবে, সেই উপায়ও নেই। তবে যে বা যারা তাকে বেঁধে রেখেছে তারা মুখটা শক্ত করে বেঁধেছে। এই নিস্তব্ধ রুমের সামান্য কিছু একটা শব্দ যেন বীভৎস লাগে। তার চোখ দুটো বন্ধ হয়ে শুধু ডাকছে আল্লাহকে। হাই ডার্লিং, কেমন এনজয় করছো লাশদের সাথে? পেছন থেকে কারো নারী কণ্ঠস্বর কানে পৌঁছাতে বাধা অবস্থায় চমকে ওঠে মেয়েটি। ভূত দেখার মতো যেন দরদ পড়তে শুরু করে। যা দেখে চোখে ঠোঁট এলিয়ে হাসে প্রিয়স্মিতা। ছেলেদের মতো শীষ বাজাতে বাজাতে এগিয়ে এসে তুহিনার দিকে। নিস্তব্ধ কক্ষ, তার কটমট শব্দ তোলা পায়ে চরণ ধ্বনি যেন তখনও অতীব্র আত্মার মতোই আশ্রে পড়ছে। ব্ল্যাক জিন্স, চেক শার্ট আর মুখে কালো মাস্ক পরিহিতা পুতির বেসলাইট হাতে। সেই চিরচাহিত টকবগে লুকে আকর্ষণীয় নীলাভ চোখের ব্যতীত এই নারী ব্যতীত আর কারো মাঝে যেন দৃশ্যমান নয়। প্রিয়স্মিতা ধীর পায়ে গিয়ে সে তুহিনার কাছে। তুহিনা ভীত সন্ত্রস্ত চেয়ারের পানি তাকিয়ে বাঁকা হাসলো। লাশটা কাটা নাইফটা হাতে তুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে লাফিয়ে বসলো তুহিনার সামনে একটা ধাতস্থ স্টিলের টেবিলের ওপর। সাইকোর মতো ঘাড় বাঁকিয়ে হিস হিস করে আদেশ করে বলল, চোখ খোল। সামনে উপস্থিত এনার্জি কোনো অশ্বশরীরীর ভয়ে যেন রক্ত মাংস সব বুঝি বোধ হয়ে আসছে তুহিনার। সাথে সাথে তার দৃষ্টি নিবদ্ধ হয় একজোড়া ঈগল চোখে। যে চোখের অতলে গভীরে রয়েছে হিংস্রতা, ওই চোখের দিকে তাকিয়ে থাকতে পারছে না তুহিনা। প্রিয়তা তার হাতে নাইফটা শার্পে দেখাতে দেখাতে বলল, দেখ তো, এইটা দিয়ে এক কোপে তোর ঘাড় আর মুন্ড আলাদা করা যাবে কিনা? প্রিয়স্মিতার কথা বলার ভঙ্গিতে স্তব্ধ হয়ে গেছে যেন তুহিনা। তার গলা আটকে আসছে, কথা বলতে পারছে না। তবে এটা নিয়ে বেশ ভাবতে পারলো না সে। তার আগে একটা অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে ফেলল প্রিয়স্মিতা। নিজের হাতে থাকা নাইফটা দিয়ে এক কোপে পাশে থাকা লাশটার ঘাত থেকে কসকস করে আলাদা করে দিল মুন্ডুটা। পুরোটা লাশটাই যেন কালচে রাদা রক্তে ছিপছিপিয়ে হয়ে গেল। সত্যি তুহিনার মুখে এসে ছিটকে পড়ল রক্ত। এই নৃশংসতা দেখে ভয়ে তুহিনার চোখের কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। পচা রক্তের গন্ধে যেন গা গুলিয়ে আসছে তার। তুহিনার এই অবস্থা দেখে পৈশাচিক শান্তি পেল প্রিয়স্মিতা। গাড় বাঁকিয়ে পিছলে হাসলো সে। এই সাহসের ছিঁড়ি ইচ্ছে, এই সাহস নিয়ে তুই আবার মেহেরিমা শিকদার প্রিয়স্মিতার দিকে থাবা মারিস? সো ফানি। প্রিয়স্মিতার বলার ধরনে অবাক হলো তুহিনা। প্রিয়স্মিতা ওর প্রথমের প্রশ্নটা ঝাটকা বুঝে নিল। বাঁকা হেসে টেনে ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে তুহিনা নিজের অবস্থায় কাটিয়ে উঠতে আচমকা তুহিনার গলায় ধারানো নাইফটা ঠেলে ধরল প্রিয়স্মিতা। রক্ষচক্ষু দিয়ে তাকালো তুহিনা, তাতে দাঁত চেপে বৃষ্টি গালি দিয়ে বলল, ইউ ব্লাডি বিচ, তোকে যখন শুদ্ধ দু চোখে দেখতে পায় না তখন আমার শুদ্ধের আশেপাশে ঘুরঘুর কেন করিস? জানের মায়া নেই তোর? প্রিয়স্মিতা ছুরি চেপে ধরে তুহিনা যেন গলা চামড়া কেটে যাওয়ার উপক্রম। সে যেন প্রিয়স্মিতার কথাগুলো বিশ্বাস করতে পারছে না। সেটা বুঝতে পারছে না এই মেয়েটা আসলে কে, তাকে এসব কেনই বলছে। তুহিনা চুপ করে থাকতে থাকতে রক্ত চেপে গেল যেন প্রিয়স্মিতার মাথায়। সে একবার বা হাতে শক্ত করে চেপে ধরল তুহিনার চুলের মুঠি, মাথা কুকিয়ে আহত করলো কণ্ঠে। প্রিয়স্মিতা দাঁত চেপে হিসিস করে বলল, শালা বস্তা পচা সস্তা পুরুষ দেখলেই নাকি গায়ে ঢলে পড়ে, কিন্তু তুই তো দেখছি তার থেকেও খারাপ। এই লাস্ট আমি তোকে আর ফার্স্টও একই মনে করতে পারিস। ওয়ার্নিং দিলাম, এরপর যদি কখনো আমার সুধের আশেপাশে দেখি, আই সোয়ার তোর লাস্টও কেউ খুঁজে পাবে না। প্রিয়স্মিতার চোখে মুখে ঠিকরে পড়ছে শিকদারদের বংশী হিংস্রতা, উতলে পড়ছে রক্ত টকবকে গরমের খানদানিতা। তবে এত সহজে ভয় পেয়ে গেল না তুহিনা। তার ধৈর্যের বাদ পড়ল। সে প্রিয়স্মিতাকে ধাক্কা দিয়ে নিজে সরিয়ে গেল। সে শুদ্ধের কাছে যাবে না মানে কি? এবার তুহিনার মাথায় রক্ত চেপে গেল। গর্জে উঠল, তুই কি হোস? আমাকে এত কিছু বলার সাহস কি করে হয় তোর? আর শুদ্ধ ভাই বা তোর কখন হলো? তুই কেন জানতে চাস না? তবে নিজের সীমায় থাক। শুদ্ধ ভাই এর দিকে নজর দিবি না, সে আমার। এই তুহিনা চৌধুরী একান্ত
ব্যক্তিগত জিনিস হচ্ছে শুদ্ধ। আমি আগে ওর কাছে যেতাম, ভবিষ্যতেও যাব। তুই যা পারিস করে নিস। শুদ্ধকে নিজের বলে দাবি করতে মেজাজ হারালো প্রিয়স্মিতা। তেড়ে এসে কষির চর বসালো তুহিনার গালে। সাথে সাথেই বাধা অবস্থায় মুখ থুবড়ে উল্টে পড়লো তুহিনা। ব্যথায় গাল তরতর করে কাঁপছে তার। কোনো মেয়ের হাত এত শক্ত কিভাবে হতে পারে ভেবে পায় না সে। প্রিয়স্মিতা পুনরায় তেড়ে এসে গলা টিপে ধরেছে তার। গলা চেপে ধরা নিঃশ্বাস আটকে আসছে যেন। প্রিয়স্মিতা এত জোরে চাপ দিয়েছে তুহিনাকে। তুহিনাকে চুল ধরে সোজা করে বসালো। শক্ত হাতে তুহিনার চল চেপে ধরে বলল, আল্লাহর কসম আর খালি একবার দেখি তাহলে তোকে বোঝাবো হু আই অ্যাম, বলে গটগট করে চলে গেল। তবে রিয়াকশন দিতে ভুলে গেল যেন তুহিনা। কে মেয়ে আর কোথা থেকে এলো কিছু বুঝতে পারছে না সে। তবে সে তো মনে মনে প্রতিজ্ঞা নিল, আপনি আমারই হবেন শুদ্ধ ভাই, আপনাকে আমার হতেই হবে। আমি আপনার জন্য যেমন জান দিতে পারি তেমনই শত শত জান অনায়াসে নিতেও পারি। এভাবে যেন আরো দুজনের মধ্যে অদৃশ্য আরেকটা সংঘর্ষের দামামা পেঁচে গেল। কে পাবে ভালোবাসা আর কে হারাবে তা তো সময় সাপেক্ষ। কানাডা বিছানার এক কোণে পড়েও থাকা ফোনটা তীক্ষ্ণ ঝাঁঝানোর শব্দে বিরক্ত হচ্ছে দেবীর। রান্না ফেলে ফোনটা ধরতে যাওয়ায় মোটেও ইচ্ছে হচ্ছে না তাই। সে শব্দ বিশেষ গুরুত্ব দিল না মেয়েটি। অপেক্ষা করলো ফোনটা নিজে থেকে কেটে যাওয়ার, কিন্তু ফোনের পরে ফোন আসে অধৈর্য হলো। অবশেষে থামলো ফোনটা। রান্না শেষে এখন যেতে হবে না ভেবে হাঁপ ছাড়লো দেবী। তবে তার অস্ফুটতা মিশিয়ে ফোনটা তীক্ষ্ণ শব্দে আবারও বেজে উঠল। এবার বিরক্তিতে চোখ কুঁচকে নিল মেয়েটি। রান্না থেকে থাক, আর রাঁধতে হবে না। রান্নাঘর থেকে বেরিয়ে এসে বেডরুমের দিকে ফোনটা নিতেই আগের মতো বিছানায় পড়ে আছে। দেবী রুমে এসে আশপাশে চোখ ঘোরালো, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেল না। আরো দু পা এগোতে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ পেল। সে ফোনটার কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, আঙুল দিয়ে চেপে ধরলো। এটা তো ওর ফোন নয়, তাই ধরবে না, দ্বিধা কাজ করছে। তবে ফোনের ঝংকার তোলার শব্দে ভাবনা দূর হলো। খানিকটা দ্বিধা অস্বস্তি নিয়েই তুলে নিল দেবী ফোনটি। ফোনের স্ক্রিনে একটা আননোন নাম্বার। দেবী ধরবে কিনা ধরবে না ভাবতে লাগলো। মোবাইলটা কানে চেপে রিডিং নেওয়াচ্ছে বলল, হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে ছড়ে আসা নারী কণ্ঠস্বর যেন সে তার নরম হৃৎপিণ্ডে ধারানো ছুরির মতো আঘাত করলো। পানিতে টইটম্বুর হলো মায়াবী আখিযোগর। মুক্ত খোলা পরিবেশে দাঁড়িয়ে শ্বাস নিতে পারছিল না যেন এই মুহূর্তে। অনবরত হ্যালো হ্যালো শব্দ ভেসে আসলো। সে তো এক পর্যায়ে না পেরে ফোনটা কেটে দিল। কাউচের ওপর ফোনটা ছুঁড়ে মেরে নিচে একপাশে বসে পড়ল। বুকে পাওয়ার সময় ব্যথা চেপে রেখে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে পড়ল। বোবা কান্নার তালে তালে তনু শরীরে মৃদু কম্পনের সৃষ্টি হলো। সে অনবরত বড় বড় নিঃশ্বাস ফেলে উগড়ে আসা কান্নাটা গিলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করলো। বাকরুদ্ধ পরিকর, কিন্তু কে জানে বুকের ভেতরে ভারে কান্নাটা বাদ মানছে না যেন। তাই হাত দিয়ে মুখটা চেপে ধরে ফুঁপে ওঠে। সাথে কাঁপতে থাকে সে তার সর্বস্ব শরীর। দ্রুত চোখের পানি মুছে ফেললো মেয়েটি। প্রিয়তা নির্লিপ্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। সে তার ছোট বোনটাকে দেখে চোখে মুখে লুকানো এক তীব্র মিথ্যা হাসির চেষ্টা করলো। আরে ভাবি, তুমি এখানে ভার্সিটি থেকে কখন এলে? প্রিয়তা সে তার প্রশ্নের জবাব দিল না, বরং ভনিতা ছাড়াই প্রশ্নের স্পষ্ট বাক্যে জবাব দিল, লিভিং রুমে বসে কাঁদছো কেন আপু? কেন সবার সামনে নিজের দুর্বলতা প্রেজেন্ট করছো? প্রিয়তা নির্লিপ্ত কণ্ঠেও চমকায় শ্বেতা। কথা কাটাতে আমতা করে, কাঁদছি। কাঁদবো কেন? প্রিয়তা তাচ্ছিল্য করে বলল, তুমি কাঁদছিলে কিনা সেটা একটা 2 বছরের বাচ্চাও বলে দিবে। তবে কাঁদছিলে সেটা বড় কথা নয়। সবার জীবনে গোপন কান্না থাকে, কিন্তু প্রকাশ্যে কান্নার অধিকার সবার থাকে না। তাই কান্নার প্রয়োজন হলে ঘরে দরজা বন্ধ করে কাঁদবে, একান্তে কাঁদবে। সেটা তার মিথ্যা বলতে পারল না, আর অদম্য চেষ্টায় আটকে রাখতে পারল না বেদনা। অশ্রুগুলো উপচে পড়লো যেন এইবার। হাত মুঠো করে ধরে নিঃশব্দে ফুঁপে উঠল মেয়েটা। সে তার অবস্থা দেখে প্রিয়তার মন পড়ল, তবে তার চেহারা প্রকাশিত করল না। সে পুনরায় সে তার কাঁধে হাত রেখে বলল, ঘরে গিয়ে কাঁদো আপু। এই ব্যথা তোমার একার। তোমার এই বোবা কান্নাগুলো দেখে সুখ পালন করার কেউ নেই। সুখ পালন করার লোকের অভাবও নেই। সমাজে এই কান্না তোমার একান্ত একার। সমাজে ভবিষ্যতে নিষিদ্ধ লুকায়িত কুলসিত। এই ব্যথা কাউকে দেখাবার না,
সে নির্দ্বিধায় কলঙ্কিনী উপাধিতে ভূষিত হয়। যে দেখানোর চেষ্টা করে সে সোজা বলে দেবে তুমি দুশ্চরিত্র, তুমি অন্যের ঘর ভাঙতে চাও, প্রয়োজনে মরে যেও আপু, তবুও তোমার কলঙ্ক কাউকে দেখিও না। আত্মসম্মান খোঁচাতে গিয়ে মরে যেও অসুখের দুঃখে। সে তার বসে থাকতে পারল না, ফট করে প্রিয়তাকে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তার ভরসার হাত রাখে সে তার পিঠে। সে তার প্রিয়তাকে জড়িয়ে ধরে মৃদু আর্তনাদ করে কেঁদে ওঠে, হেঁচকে উঠছে তার। আমি বাকিটা জীবন কিভাবে বাঁচবো ভাবি, কিভাবে তুলবো সেসব কথা, কিভাবে থাকবো তাকে ছাড়া। আমি যে তাকে খুব ভালোবাসি, আমার ভীষণ কষ্ট হচ্ছে ভাবি। আমি পারছি না তাকে না দেখে থাকতে, আমি পারছি না তার পাশে অন্য কাউকে মানতে, আমি বাঁচার উপায় খুঁজে পাচ্ছি না ভাবি। সে তার এত কাতর কণ্ঠে অস্পষ্ট স্বীকারোক্তি, প্রিয়তার চোখের কোণের পানি চিকচিক করে উঠল। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তবে কবে প্রিয়তা নিজেই মুক্তি করে দিত। আর তো সে কে ফোন করেছিল? পুরুষালী ভারী কণ্ঠে ভাবনার সুতো ছিঁড়ে যেন দেবীর দেবীর ঘাড় বাঁকিয়ে পিছনে ফিরে তাকালো। আবির্ভাব কাঁধে ভেজা তোয়ালে ঝুলিয়ে প্রশ্নোক্ত চোখে তাকালো সেদিকে। দেবী দৃষ্টিনত করলো, পুনরায় ফোনটা বিছানার ওপর রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, জানি না, একটা আন্নার নম্বর থেকে অনেকক্ষণ যাবৎ কল আসছিল, ফোন আসছিল, তাই রিসিভ করছিলাম, কিন্তু কে বলতে পারলাম না। আবির্ভাব তোয়াল দিয়ে মাথা মুছে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি বলল? দেবী পুনরায় স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, কিছুই বলেনি। অনেকবার জিজ্ঞেস করেছিলাম কোনো দরকার নাকি, কিছু বলবে নাকি, কিন্তু একটা শব্দ বলেনি। দেবীর কথায় ভুরু কুঁচকে ফেলে আবির্ভাব। বিছানা থেকে ফোনটা তুলে ওপেন লিস্টে ওপেন করে কলিজাটা মুচড়ে ওঠে তার। চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে ওঠে মূর্তির মতো। দেবী ব্যাপারটা লক্ষ্য করে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন জুড়ল, কে ফোন করেছিল আপনি জানেন? আবির্ভাব জবাব দিল না। ফোনটা পকেটে গুজে বেরিয়ে যেতে যেতে আশ্চর্য হলো দেবী। ঝটকা খেয়ে আবির্ভাবের বাহু আঁকড়ে ধরল। অবাকের কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন? বাইরে। এবার আরেকটু আশ্চর্য হলো যেন দেবী। খাবে না? না। অভিমানের চলে গেল দেবীর। আবির্ভাবের হাতটা একটু শক্ত করে চেপে ধরে অভিমানী কণ্ঠে বলল, আমি এত কষ্ট করে আপনার জন্য এত কিছু রান্না করলাম, আর আপনি এখন বলছেন না খেয়ে চলে যাবেন? আপনি খাননি বলে দুপুর থেকে আমি না খেয়ে বসে আছি, কিছু খেয়ে নেবেন, চলুন না। আবির্ভাব একটু থেমে পেছনে তাকালো দেবীর অসীম মুখের দিকে তাকিয়ে। আবির্ভাব আর কিছু না বলে ড্রয়িং রুমে দিকে চলে গেল। ভীষণ খুশি হলো দেবী, তবে একটা বিষয় নিয়ে তার মনে সন্দেহের বীজ বপন হলো। এলএলবি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সে, তার চোখে ফাঁকি দেওয়া তো সহজ না। সে স্পষ্ট আবির্ভাবের চোখে মুখে অন্যরকম কিছু একটা দেখেছে, সেটা সে প্রায়ই সময় দেখতে পায়। কিন্তু কি, এই পরিবারে কি এমন রহস্য আছে তার কাছে চেপে গেছে কেউ? তবে এই হিজিবিজি ভাবনায় সময় নষ্ট করলো না সে। স্বামীর পেছন পেছন ডাইনিং রুমের দিকে গেল। আবির্ভাবের খাবার বেড়ে দিতে দিতে মিষ্টি কণ্ঠে প্রশ্ন করলো, আজ সারাদিন কেমন কাটলো আপনার? আবির্ভাব এক চামচ খাবার মুখে দিল, নির্লিপ্ত কণ্ঠে ছোট্ট করে জবাব দিল, ভালো। আবির্ভাবের যেন খাবারটা গলা দিয়ে নামছে না, তবুও কষ্টের শীর্ষে ঠেসে ঠুসে খাবারটা গিলতে হচ্ছে। অস্থিরতায় ভরে উঠেছে তার মন মস্তিষ্ক। আজ 2 বছর পর। আর ভাবতে পারলো না আবির্ভাব কারো হাতে চেনা স্পর্শে নিজের মাথা অনুভব করলো, সাথে সাথে ভুরু কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকালো। একজন 50 ঊর্ধ্ব চশমা পরা ভদ্রমহিলার মমতা মাখা হাতে তার চোখের দিকে তাকিয়ে। ছেলেটা শুকিয়ে যাওয়া চোখে মুখের অবস্থা দেখে ব্যথিত হলো পূজারিনী রায় চৌধুরী। আহত কণ্ঠে প্রশ্ন করলো, তুই কি খাওয়া দাওয়া করিস না বাবা? মায়ের চেহারা দেখে তার কণ্ঠতে শুনে তেলে বাগুনে চলে উঠল আবির্ভাব। মুহূর্তে চোখে মুখে শীতলতা আগ্নেয়গিরিতে পরিণত হলো। তীব্র রাগে খাবারের প্লেট ঠেলে ঠুলে উঠে যেতে যেতে পূজারিনী রায় চৌধুরীকে আটকে দিলেন। ব্যথিত কণ্ঠে বলল, এখনো মায়ের উপর রেগে আছিস বাবা? ওনার কথায় মমতাময়ী সুর আর আবির্ভাবের ঘৃণিত চোখের দৃষ্টি তাকালো না উনার দিকে। ছেলের চোখের দিকে নিজের প্রতি ঘৃণা দেখে থমকে গেল যেন ভদ্রমহিলা। তবে থমকালো না আবির্ভাব। সে এই মহিলাকে কিছুই বলতে চায় না, আর না কোনো সম্পর্ক রাখতে চায়। সে এদের সমস্ত ঋণ নিজের জীবন দিয়ে মিটিয়ে দিয়েছে। আর কি চাচ্ছে এরা? পূজারিনী রায় চৌধুরী নরম কণ্ঠে বললেন, তুই বাংলাদেশে যাস না কেন বাবা? মা বাবার ওপর এত রাগ? আমরা কি তখন খারাপ চেয়েছি বল? আমরা যা করেছিলাম তোর ভালোর জন্য করেছিলাম। এবার যেন ধৈর্য ধরে রাখতে পারলো না আর আবির্ভাব। গর্জে উঠল এক প্রকার ভয়ঙ্কর রাগে। হিতাহিত জ্ঞান শেষ করে কাঁপতে লাগলো সে, তবুও নিজেকে উদ্যত করতে প্রকাশ করলো না। দেখুন মিসেস চৌধুরী, আপাতত আপনার হাজবেন্ড
এরপর আপনার আর আপনার হাজবেন্ডের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাই আমার কাছ থেকে এর বেশি কিছু আপনারা চাইবেন না আমি আশা করছি। আপনারা আমার জন্য যা করেছেন বেশ করেছেন। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাই কৃতজ্ঞতা স্বরূপ আমার জীবনটা যদি এবার নিতে হয় তো বলবেন, নির্দ্বিধায় দিয়ে দিব। আর কোনো প্রকার কৃতজ্ঞতা আমাকে দেখাতে আসবেন না। আর কোনো কথা বলল না আবির্ভাব, যে নিজের গন্তব্যের দিকে গটগট পেয়ে এগিয়ে গেল। মমতাময়ী মায়ের দিকে একবারও তাকেও দেখলো না সে। ভেতরের ক্ষোভ তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। সে ভেবে পায় না তার বাবা মার জন্য তার জীবনটা এমন হয়ে গেছে। ভাবতেই তার কলিজা বুঝি বোধ হয়ে আসে মুহূর্তেই। কি করে তারা তার মা হতে পারে? তারা কি একবারও তার ছেলেদের কষ্টটার কথা ভাবলো না? কিভাবে পারলো বাবা মা হয়ে তারা তার সাথে এমনটা করতে? স্তব্ধ চুপচাপ দাঁড়িয়ে তাদের এসব কাণ্ড কারখানা দেখছিল দেবী। তার কাছে কিছু একটা রহস্যজনক মনে হচ্ছে, তবে কি বুঝতে পারছে না সে। কারণ আপনাদের কারণ আপনার তার স্বামীর বলে যাওয়া শেষ কথাগুলো সে খুব মনোযোগ দিয়ে ভাবলো। কারণ আপনাদের সাথে আমার যা সম্পর্ক ছিল, যা ঋণ ছিল, সকল দায়বদ্ধতা ছিল, তা 2 বছর আগে মিটে গেছে। সকল সম্পর্ক চুকে গেছে। আমি আপনাদের সকল ঋণ শোধ করে দিয়েছি। তাই আপনারা আমার ফ্যামিলি সম্পর্কে বর্তমান কোনো সম্পর্ক নেই। আর আপনাদের কোনো দায়েও আমি পতিত নই। আপনাদের ঋণ শোধ করতে যা যা করতে বলেছেন করেছি। আপনাদের জাত ধর্ম সব অক্ষত রেখেছি। তাহলে এখন কেন এসেছেন আমার কাটা খায়ে নুনের ছিটা দিতে? আপনাদের বাড়ি থেকে আসার সময় বলিনি আপনারা আমার আর কেউ না? তাহলে আমার বাড়িতে কেন এসেছেন? আবির্ভাবের এত রাগ চিৎকার দেখে কেঁপে ওঠে দেবী। তার বিগত 2 বছরের সংসার জীবনে সে এই মানুষটাকে কখনো এভাবে রাগতে দেখেনি। ছেলের বলা তীক্ষ্ণ অপমানজনক কটূক্তি। পূজারিনী রায়চৌধুরী যেন টলমল চোখে তাকিয়ে রইল তার ঘৃণিত চোখের দিকে। পূজারিনী রায় ধপ করে বসে পড়লেন চেয়ারে। তবে কি 2 বছর আগে ছেলের বলা কথাগুলো অভিমানের ছিল না? সত্যি কি ছেলে সারা জীবনের জন্য হারিয়ে ফেলল তিনি? সত্যি কি তার ছেলে বাবা মায়ের চেয়ে এক অন্য জাতের মেয়েকে বেশি আপন করে ফেলেছিল? সত্যি কি এখনো তার বাবা মার প্রতি তার ভালোবাসা খুব ঠেকুঙ্কো ছিল? 31 বছরের ভালোবাসা থেকে ওই মেয়ের প্রতি ভালোবাসা এতটাই বেশি ছিল যে বাবা মাকে সে ছাড়তে পারে? উনি এমন কেন করবেন? কেন করছেন মা? আর উনি কিসের ঋণ শোধ করার কথা বলছে? পূজারিনীরাই অশ্রুসিক্ত চোখে তাকালো দেবীর দিকে। দেবীর চোখে হাজারো প্রশ্ন। ছেলের বউকে কি উত্তর দিবে জানা নেই। দেবী ধৈর্যহারা হলো। পুনরায় উৎকণ্ঠা নিয়ে বলল, কি হলো মা বলুন? পূজারিনীরাই চৌধুরী কিছু বলতে পারলেন না, চুপচাপ উঠে গেলেন। ছেলে তাদের সাথে সম্পর্ক রাখতে চাইছে না। এই মেয়ের কাছে যেন আর কখনো না ফিরে। এই জন্য যা করা দরকার তিনি করবেন। ছেলে সংসার কিছুতেই নষ্ট হতে দিবেন না। শাশুড়ি মা ভেবে চলে গেল তিনি। শাশুড়ি মা কিভাবে চলে যেতে দেখে আশাহত হলো দেবী। তার মনে এখনো হাজারো প্রশ্ন দানা বাঁধছে। কার কাছে গেলে মিলবে এসব প্রশ্নের সমাধান? কানাডা টর্নেডো শহরে সন্ধ্যা নামে স্বপ্নের মতো। গধূলিবেলা ঝিমধরা আলো আধারে নীল চাকাশ রক্তিম হতে শুরু করেছে। চারপাশে যেন সময় থমকে গেছে। সেই নিঃসঙ্গতার সাথে তাল মিলিয়ে হাঁটছে দুজন তরুণী। লেক ওরিয়েন্টে ধমকায় প্রিয়তার লম্বা খোলা চুলগুলো উড়ে যাচ্ছে। সূর্যের কমলা আলো এসে তার নীল চোখে ঝিলিক দিচ্ছে। সে তাও হাঁটছে তার একবারে পাশাপাশি। ব্যাগগুলো টুকটাক জিনিসপত্র নড়াচড়া করছে তা উপলব্ধি করলো। সন্ধ্যার আবছা আলোয় রাস্তার পাশে ক্যাফেগুলোতে একদম আলো চলে না বললেই চলে। ফুটপাতে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় চারপাশটা কুয়াশার মতোই ভেসে উঠেছে মোড়ে। আলো ছায়া শহরটা যেন এখন এক স্বপ্ন নগরীতে পরিণত হয়েছে। হাঁটতে হাঁটতে প্রিয়তা পায়ের পাতার কাছে কিছু একটা টনটন অনুভব করতে একটু থেমে তাকালো আকাশের দিকে। মাথার উপরে আকাশ যেন জল রঙে আঁকা গোলাপি বেগুনি স্বপ্নের ক্যানভাস। লেকের জলে সূর্যরশ্মি কেমন এক কোমল একত্র জাদুকারী রংধনুতের রূপান্তরিত হয়েছে। সেই সৌন্দর্যে মুগ্ধ হলো প্রিয়তা। আর হাঁটতে না পেরে আচমকা লেকের পাড়ে বেঞ্চে বসে পড়ে প্রিয়তা। বুক ভরে নিঃশ্বাস নিয়ে বাতাস ফুসফুসে নেয়। চোখ বন্ধ করে নেয়। শূন্যতা অনুভব করলো সে তার পাশে না দেখে একা একা বকবক করতে করতে এগিয়ে গেল। কিছুটা দূরে আসতেই তার নিজেকে একা মনে হলো। দ্রুত পাশে দেখলো আশপাশে একটি ভড়কে গেল সে। তা ঝটকা খেয়ে পিছে ফিরে তাকালো। দেখলো বেশ অনেকটা দূরে প্রিয়তা।
তার থেকে অনেক দূরে লেকের বেঞ্চে বসে আছে প্রিয়তা। দৃষ্টি সন্ধ্যার লালচে নীল জলের রশ্মি দীর্ঘ শ্বাস ফেললো শ্বেতা। আবারও ঘুরে বিড়বিড় করলো, এই মেয়েটা দিনে দিনে এত বেপরোয়া হয়ে যাচ্ছে কেন? সে দীর্ঘ শ্বাস ফেলে পুনরায় প্রিয়তার কাছে ফিরে এলো। পাশ ঘেঁষে বসে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, না বলে হুটহাট হাওয়ার মতো উবে যাস কেন? প্রিয়তা কালচে জলে দৃষ্টি রেখে হালকা হাসল, অতঃপর হিয়ালিপূর্ণ গলায় বলল, এখনকার যুগে এমন কেউ কি আছে যে অন্যর কন্ট্রোলে থাকতে চায়, নিজের মতো বাঁচতে চায়, নিজের স্বাধীনতা নিতে চায়? সে তো একটু আশ্চর্য হলো, তীব্র বিরতিতে জানালো, অবশ্যই না। পাগল ছাড়া এমন উদ্ভট ভাবনা আর কারো মাথায় আসতে পারে না। পরাধীনতার শিকল বাঁধা পড়তে কেউ চায় না, ফ্রিডমকে কে না ভালোবাসে? আমিও চাই না। হুট করেই বলে উঠল প্রিয়তা। তার কথায় কপালের মাঝখানে ভাঁজ পড়ল যেন সে অবিশ্বাসী চোখে তাকিয়ে বলল, তোর শরীর ঠিক আছে তো? তুই তো বলতিস তোকে আত্মবিশ্বাসী হতে হবে। সে তার কথায় ম্লান হাসল প্রিয়তা কণ্ঠে বিষাদ মিশিয়ে। আমি যে জীবনটা বেঁচেছি সেই জীবনে একটা দিনও যদি তুমি পরাধীনতার শিকলের জন্য কাঙ্গাল হয়ে উঠতে, এই কথিত সফলতা, স্বাধীনতা, আত্মসংযম তোমার কাছে দমবন্ধকর দড়ি মনে হতো। প্রিয়তার কথাবার্তা শুনে সে তার আবারও কনফিউশনে পড়ল, কড়া নজরে তাকিয়ে। কিন্তু তুই কি? বাক্য সম্পন্ন করার আগে তার হাতে থাকা মোবাইল ফোনটা প্রাইভেট হলো। এসে হালকা কেঁপে গেল শ্বেতা। কথার তাল কেটে গেল যেন। ফোন স্ক্রিনে চোখ সামনে মেলে তাকাতেই হাত পায়ে রক্ত যেন চলতে উঠল, গলা শুকিয়ে আসলো। প্রিয়তার সামনের দিকে তাকিয়ে হালকা হাসলো, হিমেল কণ্ঠে বলল, নিষিদ্ধ সুখে গা ভাসানোর আগে ভেবে নিও আপু। তবে সে কথা সে তার কান অব্দি পৌঁছালো কিনা বোঝা গেল না। তবে তার চোখের মনি এক চিলতে খাঁটি সুখে দেখা মিলতেই সে কাপা হাতে ফোনটা রিসিভ করে স্ক্রিনে উজ্জ্বল আলোটুকুর দিকে তাকিয়েতেই নিভে গেল। সাথে সাথে মুখ কালো হয়ে এলো সে তার। এক টুকরো সুখের আলো হাতছানি দিয়ে পুনরায় মিলিয়ে গেল। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে সে তার পাশ থেকে উঠে চলে গেল। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে ধরণীতে। প্রিয়তার জন্য আর একটা বিষাদ দিনের অবসান ঘটল। হাঁটতে হাঁটতে বিষাদ সুর তুলে গাইতে লাগলো, এই জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভাল লাগে না, সবকিছু আধার লাগে, বেঁচে থাকি কি যতনায়, আমারে পড়লে মনে, তুমিও কাইন্দ গোপনে, সুখে থাইকো প্রাণের প্রিয়, আমারে ভালোবাসা নিও, আমি এক এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখায় হাসি, আমি এক সুখ নিবাসী। সে তার চকচকে মনে অনেকক্ষণ অপেক্ষা করলো, যদিও আবির্ভাব আর একটিবার ফোন দেয়, যদি আর একটিবার নিজের কণ্ঠ শোনার সুযোগ দেয়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কাঙ্ক্ষিত ব্যক্তির নাম্বার থেকে কোনো মেসেজ বা ফোন আসলো না। সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর সে তা কেন জানি নিজের ওপরে প্রচণ্ড ঘৃণা হলো। শ্বেতা, এতটা নির্লজ্জ আর বেহাতি হলি কবে? তুই একটা বিবাহিত পুরুষের কাছ থেকে ভালোবাসা আশা করিস, যে দম্বসের মতো অন্যের স্বামী সুখে সংসার করছে, সে শুধু শুধু তোকে কেন ফোন করতে যাবে? তুই তো ওর অতীত, সে 2 বছর আগে ছুঁড়ে ফেলেছে ধর্মর পরিবারের অজুহাতে। হঠাৎই প্রিয়তার মনে পড়তেই চমকে উঠল সে। তা তড়িৎ বেগে আশেপাশে তাকালো, সব ফাঁকা। লেখো পুনরায় শুনশান, জনমানবহীন, শুধু তার পাশে গ্রোসারি ব্যাগগুলো পড়ে আছে। সে দ্রুত হাতে বসা থেকে উঠে ছুটে আশেপাশে গেল, কিন্তু কোথাও কেউ নেই। সে খুঁজতে লাগলো অনেক দূর পর্যন্ত, প্রিয়তা কোথাও দেখতে পেল না। তাহলে কোথায় চলে গেল মেয়েটা? আর এখন যদি সে একা বাড়ি ফেরে তাহলে, আর প্রিয়তার আশেপাশে তাকে তখন প্রিয়তা আশেপাশে থাকে, তবে তখন আরেক ফ্যাসাদে পড়তে হবে। সে তা কিছুটা চিন্তা ভাবনায় পড়ল। ফোন করে নিলেও তো মিটে যায়। সে তা নিজের মাথায় ঠুক মারল। দিন দিন তোর মস্তিষ্ক কোথায় যাচ্ছে সেটা বলে ফোনটা প্রিয়তার নাম্বারে করলো। ফোন কানে ধরতে মেলি কণ্ঠস্বর ভেসে এলো, তার নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ কারেন্টলি আনরিচেবল, প্লিজ ট্রাই এগেন লেদার। বিরক্তি হলো যেন, মেজাজ খিটে গেল শ্বেতার। সে পুনরায় কল করলো, একই অবস্থা। পুনরায় ভাবে কয়েকবার ডায়াল করার পর একই কন্ডিশন দেখলো। এবার কিছুক্ষণ ভেবে দ্রুত কল লাগালো মেহজাবিন চৌধুরীর নাম্বারে, কিন্তু এবার সেই নাম্বারেও মেহেলি কণ্ঠ ভেসে উঠল, ইউ কল হ্যাজ বিন ফরওয়ার্ড টু ভয়েসমেল, প্লিজ লিভ এ মেসেজ আফটার দ্য টোন। এবার সে তার মেজাজ খারাপ হলো। কাজের সময় আবার যেন ঠাটা পড়ে সবার। সে বিরক্তি নিল শেষ।
মেহজাবিন চৌধুরীকেও বেশ কয়েকবার ফোন দিল, কিন্তু মেহজাবিন চৌধুরীর ফোনেও একই অবস্থা। শ্বেতা মিসেস জেনিফারকে কথা শুনে উত্তেজিত কণ্ঠে আবারও ফোন দিল। শ্বেতা এবার বাধ্য হয়ে বাড়ির মেইডেন মিসেস জেনিফার নাম্বারে কল করলো। মিসেস জেনিফার উত্তেজিত কণ্ঠে বলল, মিসেস জেনিফার ওয়াজ কল্ড, প্রিয়তা কাম ব্যাক হোম। সে তার উত্তেজিত কণ্ঠে একটু অবাক হলো মিসেস জেনিফার, তবে তিনি বিশেষ কোনোভাবে নম্র কণ্ঠভাবে প্রত্যুত্তর করলেন, নো ম্যাম, মিস প্রিয়তা হ্যাজ নট কাম ব্যাক ইয়েট, শি ইজ ওয়েন্ট আউট উইথ ইউ ফর গ্রোসারিজ earlier and she has not returned since then. হোয়াট? ইয়েস ম্যাম। সে তার কোনো কিছু না শুনে ফোন কেটে দিল। পাগলের মতো আশেপাশে এদিক ওদিক খুঁজতে লাগলো। এতক্ষণে ভয় না লাগলে এবার সে তার ভীষণ ভয় লাগছে। কানাডা অনেক সেফ একটা কান্ট্রি, তারপরও বিপদ আপদ বলে আসে না। প্রায় ঘন্টা 2-1 পুরো জায়গাটা চিরুনি তল্লাশি চালানোর পর প্রিয়তার নাম নিশানা করতে পারল না সে। তা ভয়ে যেন তার এবার হাড় হিম হয়ে আসছে। সে আর দুটো পা এগোনোই যেন স্ট্রিং লাইটের আবছলে ফুটে উঠল। চিকচিক করছে কিছু একটা। জিনিসটা ভালো করে দেখতে চমকে উঠে সে তা ঝট করে সেটা মাটি থেকে তুললো, হাতে তালুতে রেখে দেখলো একটা পিঙ্ক ডায়মন্ডের রিংটা, যেটা গত 4 বছর প্রিয়তা একবারের জন্য নিজের আঙ্গুল থেকে খোলেনি। সেই রিংটা, এটা তো প্রিয়তার, তাহলে এখানে পড়ে আছে কেন?